আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কিনতে আলোচনা করছে বাংলাদেশ। বাংলাদেশে কট্টরপন্থীদের গুলিতে প্রাণ গেল সংখ্যালঘুর। বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন, গুতেরেস। বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশের সামরিক বাহিনী প্রতিনিয়ত তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে, যা প্রতিরক্ষা বিশ্লেষক এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আর তা হল পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহ এবং সম্ভাব্য আলোচনা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ বিমানবাহিনী তাদের ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে পুরনো যুদ্ধবিমানগুলো প্রতিস্থাপন করে আধুনিক প্রযুক্তির বিমান সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে, যেখানে চীন ও রাশিয়ার পাশাপাশি এবার পাকিস্তানের নামও বেশ জোরসোরে শোনা যাচ্ছে। JF-17 থান্ডার মূলত চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি একটি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ চালাতে অত্যন্ত দক্ষ বলে বিবেচনা করা হয়। আর সবচেয়ে বড় কথা হল, পশ্চিমা বিশ্বের দামি যুদ্ধবিমানের তুলনায় এটি বেশ সাশ্রয়ী হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যদি এই বিমানটি কেনে, তবে তা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি নতুন মোড় নিতে পারে, কারণ ঐতিহাসিকভাবে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির বড় অংশ চীন থেকে আসলেও পাকিস্তানের সাথে সরাসরি সামরিক বাণিজ্যের বিষয়টি বেশ বিরল এবং কূটনৈতিকভাবে সংবেদনশীল। সামরিক বিশ্লেষকরা মনে করছেন JF-17 মতো 4th জেনারেশন ফাইটার জেট বাংলাদেশের আকাশসীমা সুরক্ষায় এবং প্রতিবেশী দেশগুলোর সাথে শক্তির ভারসাম্য বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে এর রাডার ব্যবস্থা এবং মিসাইল বহন করার ক্ষমতা একে আধুনিক যুদ্ধের জন্য উপযোগী করে তুলেছে। তবে এই আলোচনার পেছনে শুধুই সামরিক প্রয়োজনীয়তা কাজ করছে নাকি এর সাথে গভীর কোনো কূটনৈতিক সম্পর্কের ইঙ্গিত রয়েছে, তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময়ই নানা ঐতিহাসিক কারণে টানাপড়েনের মধ্য দিয়ে গেছে। তাই হঠাৎ করে এত বড় একটি প্রতিরক্ষা চুক্তির আলোচনা অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে উৎস বিবেচনা না করে প্রযুক্তির মান ও দাম বিবেচনা করা উচিত। আবার কেউ কেউ ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে এনে পাকিস্তানের সাথে বাণিজ্যের বিরোধিতা করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনী নিশ্চয়ই বিমানের কারিগরি দিক, রক্ষণাবেক্ষণ খরচ এবং দীর্ঘমেয়াদী স্পেয়ার পার্টস পাওয়ার নিশ্চয়তা যাচাই বাছাই করবে। কারণ যুদ্ধবিমান কেনা মানে কেবল একটি পণ্য কেনা নয়, বরং পরবর্তী 30-40 বছরের জন্য একটি কৌশলগত সম্পর্কে আবদ্ধ হওয়া। এই সম্ভাব্য চুক্তির ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে কিনা সেটাও দেখার বিষয়, কারণ ভারতও এই অঞ্চলের সামরিক ভারসাম্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকে। সব মিলিয়ে JF-17 কেনার আলোচনা যদি বাস্তবে রূপ নেয়, তবে তা হবে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে একটি উল্লেখযোগ্য মাইলফলক, যা আমাদের আকাশ প্রতিরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে। আপনারা কি মনে করেন, পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান কেনা বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত হবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী সংবাদের দিকে নজর দিচ্ছি, যা অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগের বিষয়ে। কারণ সম্প্রতি দেশের একটি অঞ্চলে কট্টরপন্থীদের গুলিতে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের প্রাণহানির ঘটনা ঘটেছে, যা আবারও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নটিকে সামনে নিয়ে এসেছে।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন এবং সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এর মাঝেই এই ধরনের সহিংসতা সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করেছে। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে নিহত ব্যক্তি তার নিজ এলাকায় একজন শান্তিপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন এবং তার ওপর এই অতর্কিত হামলা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে, যেখানে হামলাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের মতে এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা। মানবাধিকার কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব এবং ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যেন অনিরাপদ বোধ না করে সেদিকে কঠোর নজরদারি প্রয়োজন। এই হত্যাকাণ্ডের পর স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং তারা প্রশাসনের কাছে তাদের জানমালের নিরাপত্তা চেয়ে স্মারকলিপি প্রদান করেছে। পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের ঘটনা কেবল একটি হত্যা নয়, বরং এটি দেশের অসাম্প্রদায়িক চেতনার ওপর আঘাত, এবং যদি এখনই এই অপশক্তিগুলোকে কঠোর হাতে দমন না করা হয় তবে তা সমাজের গভীরে বিভেদের দেয়াল তুলে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার বিচার চেয়ে হাজার হাজার মানুষ সরব হয়েছেন। তারা বলছেন যে অপরাধীর কোনো ধর্ম নেই, অপরাধী কেবলই অপরাধী এবং তাকে আইনের আওতায় আনাই হল সভ্য সমাজের কাজ। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও বেশ উত্তাপ ছড়িয়েছে। বিরোধী দলগুলো সরকারের ব্যর্থতাকে দায়ী করছে এবং সরকার বলছে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয় সেটাই এখন দেখার বিষয়, কারণ বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। আমরা আশা করি নিহতের পরিবার দ্রুত ন্যায় বিচার পাবে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। আপনাদের এলাকায় কি আপনারা কোনো সাম্প্রদায়িক উত্তেজনা লক্ষ্য করেছেন? নিরাপদ সমাজ গড়তে আমাদের করণীয় কী হতে পারে তা কমেন্টে লিখে জানাতে পারেন। এবারের খবরটি আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্রিক, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সেই নির্বাচনের ঠিক আগে জাতিসংঘ তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের এবারের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এই ঘোষণাটি দেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে, কারণ সাধারণত উন্নয়নশীল দেশগুলোর নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক দলের উপস্থিতি নির্বাচনের গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলের আস্থার প্রতীক হিসেবে কাজ করে। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাজেট স্বল্পতা বা নির্দিষ্ট ম্যান্ডেটের অভাবের কারণে তারা পূর্ণাঙ্গ কোনো নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠাবে না, তবে তারা দূর থেকে বা স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে পরিস্থিতির উপর নজর রাখবে। সরকারের পক্ষ থেকে বিষয়টিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে এবং তারা বলছে যে বাংলাদেশের নির্বাচন কমিশন এখন যথেষ্ট শক্তিশালী এবং স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে সক্ষম, তাই বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি অপরিহার্য নয়। অন্যদিকে বিরোধী দলগুলো এবং সুশীল সমাজের একাংশ মনে করছে যে জাতিসংঘের পর্যবেক্ষক না থাকার ফলে নির্বাচনে কারচুপি বা অনিয়মের সুযোগ তৈরি হতে পারে এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে। অতীতে আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের পর্যবেক্ষকরা থাকলে ভোটারদের মধ্যে এক ধরনের আশ্বস্ততা কাজ করে, কিন্তু এবার সেই সুযোগ না থাকায় স্থানীয় পর্যবেক্ষক এবং গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের এই সিদ্ধান্ত হয়তো তাদের বৈশ্বিক নীতিমালার অংশ, কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে রাজনৈতিক বিভেদ চরম পর্যায়ে এবং সব দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, সেখানে নিরপেক্ষ আন্তর্জাতিক চোখের অনুপস্থিতি একটি শূন্যতা তৈরি করতে পারে। তবে এটাও মনে রাখা দরকার যে জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠালেও তারা মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সবসময়ই জোর দিয়ে থাকে এবং নির্বাচনের পরিবেশ কেমন থাকছে তা নিয়ে তারা নিয়মিত প্রতিবেদন বা বিবৃতি দিতে পারে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে তাদের নিরপেক্ষতা প্রমাণের জন্য দ্বিগুণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যাতে দেশের মানুষ এবং বহির্বিশ্ব বুঝতে পারে যে নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও রয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ ভাবছেন এতে সংঘাত বাড়বে, আবার কেউ আশা করছেন সব দল শেষ পর্যন্ত নির্বাচনে আসবে।
জাতিসংঘের এই অনুপস্থিতি কি নির্বাচনের স্বচ্ছতায় প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন? আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। পরবর্তী সংবাদে আমরা নজর দেব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের অবস্থান সম্পর্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি সাম্প্রতিক মন্তব্যের দিকে, যেখানে তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন। এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে যখন বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন। কিন্তু জাতিসংঘের মহাসচিবের এই বক্তব্য প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলে তার রাজনৈতিক লিগেসি এবং দেশের গণতন্ত্রে তার অবদানকে এখনও গুরুত্বের সাথে দেখা হয়। গুতেরেসের এই মন্তব্যের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় তিনি মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং বিভিন্ন সময়ে দেশের ক্রান্তিলগ্নে তার অবদানের কথা স্মরণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল একটি সৌজন্যমূলক বক্তব্য নয়, বরং এর পেছনে গভীর কূটনৈতিক বার্তা থাকতে পারে, যা হয়তো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সকল দলের সহাবস্থান এবং জ্যেষ্ঠ নেতাদের প্রতি সম্মানের বিষয়টিকে ইঙ্গিত করছে। বেগম জিয়ার দল বিএনপি এই মন্তব্যকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে এবং তারা মনে করছে যে বিশ্ব নেতারা এখনও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম জিয়ার গুরুত্ব অনুধাবন করছেন। অন্যদিকে সরকারি দল বিষয়টিকে হয়তো নিছক প্রোটোকল বা সৌজন্যতা হিসেবে দেখলেও সাধারণ মানুষের মধ্যে এই মন্তব্য নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার উত্থান, তার শাসনামল এবং পরবর্তী সময়ে তার সংগ্রাম সব মিলিয়ে তিনি একটি ইতিহাসের অংশ হয়ে আছেন এবং জাতিসংঘের মতো সংস্থার প্রধান যখন এমন স্বীকৃতি দেন তখন তা জাতীয় রাজনীতির বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ঐতিহাসিক দলিলে পরিণত হয়। অনেকে মনে করেন রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রাপ্য সম্মান এবং চিকিৎসার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আর গুতেরেসের কথায় সেই সুরই প্রতিধ্বনিত হয়েছে। এই বক্তব্যটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও একটি বার্তা হতে পারে, যারা দীর্ঘদিন ধরে বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি জানিয়ে আসছে। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত মেরুকরণপ্রবণ হয়ে পড়লেও আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ধরনের পর্যবেক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে বাইরের বিশ্ব আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো, বিশেষ করে রাজনৈতিক নেতাদের অবস্থান ও পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। আপনাদের কি মনে হয়, আন্তর্জাতিক নেতাদের এই ধরনের মন্তব্য কি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে? সর্বশেষ সংবাদটি দেশের অর্থনীতি এবং কর্মসংস্থান সম্পর্কিত একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে, যেখানে বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি বাতিলের দাবি তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে। সাম্প্রতিক সময়ে দেশের বেকারত্ব সমস্যা, বিশেষ করে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে চাকরির অভাব প্রকট আকার ধারণ করায় এই দাবিটি বেশ জোরালো হয়ে উঠছে। যারা এই দাবি তুলছেন তাদের যুক্তি হল বাংলাদেশের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, গার্মেন্ট সেক্টর এবং এনজিওগুলোতে প্রচুর সংখ্যক ভারতীয় নাগরিক উচ্চ বেতনে কাজ করছেন এবং এর ফলে দেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স ভারতে চলে যাচ্ছে, যা আমাদের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। পরিসংখ্যান অনুযায়ী ভারত থেকে বাংলাদেশে কাজ করতে আসা পেশাজীবীদের সংখ্যা নেহাত কম নয় এবং তারা মূলত ম্যানেজমেন্ট বা কারিগরি পদে কাজ করেন, যেখানে স্থানীয় দক্ষ জনবলের অভাব রয়েছে বলে নিয়োগকর্তারা দাবি করে থাকেন। কিন্তু আন্দোলনকারীরা বলছেন যে দেশে এখন পর্যাপ্ত দক্ষ গ্র্যাজুয়েট এবং অভিজ্ঞ পেশাজীবী রয়েছে, তাই বিদেশিদের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় মেধা কাজে লাগানো উচিত। এই দাবির পক্ষে জনমত তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও, যেখানে অনেকেই বলছেন যে দেশীয় চাকরি দেশি মানুষের জন্য। এই নীতি অনুসরণ করা হলে বেকারত্ব কিছুটা হলেও কমবে এবং দেশের টাকা দেশেই থাকবে। তবে অর্থনীতিবিদ এবং শিল্প মালিকরা এই দাবির সম্ভাব্য নেতিবাচক দিক নিয়েও সতর্ক করছেন। তারা বলছেন, হুট করে সব ওয়ার্ক পারমিট বাতিল করলে তৈরি পোশাক শিল্প এবং অন্যান্য প্রযুক্তি নির্ভর খাতে বড় ধরনের শূন্যতা তৈরি হতে পারে, কারণ অনেক বিশেষায়িত কাজে এখনও আমাদের দক্ষতার ঘাটতি রয়েছে, যা পূরণে সময় প্রয়োজন। এছাড়া ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের বিষয়টিও এখানে জড়িত, তাই হুট করে এমন কোনো সিদ্ধান্ত নিলে তা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর পরিবর্তে সরকার এবং বিডায়ের উচিত বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে আরও কঠোর নীতিমালা প্রণয়ন করা এবং নিশ্চিত করা যে কেবল অপরিহার্য পদ ছাড়া যেন বিদেশি নিয়োগ না দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার উপর জোর দেওয়ার কথাও বলা হচ্ছে।
বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে নানা যুক্তি থাকলেও মূল কথা হল দেশের স্বার্থ রক্ষা করে এবং অর্থনীতিকে সচল রেখে কিভাবে বেকারত্ব কমানো যায় সেটাই এখন নীতি নির্ধারকদের ভাববার বিষয়। আপনারা কি মনে করেন সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা উচিত নাকি ধাপে ধাপে দেশীয় কর্মীদের দক্ষ করে তাদের স্থলাভিষিক্ত করা উচিত? এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।